বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বর্ষ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ABCCIর চেয়ারম্যান গিয়াস আহমেদ এবং আমার ডানে রয়েছেন আরেকজন ব্যবসায়ী নেতা বারবিডার সাবেক মহাসচিব হাবিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার গিয়াস আহমেদ, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় এবং আপনি যেহেতু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে আছেন, একই সঙ্গে আপনি যুক্তরাষ্ট্রেও আছেন এবং সেখানকার রাজনীতির সঙ্গেও কম বেশি যুক্ত আছেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যে রাজনীতির গতি প্রবাহ আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমবার মতো আসলাম তৃতীয় মাত্রায়, আপনাদেরকে ধন্যবাদ। তবে আমার তো দীর্ঘ জীবন প্রবাসে, অর্থাৎ নিউ ইয়র্কে, আমেরিকাতে। আমেরিকার যে রাজনীতির সাথে জড়িত, সে আমেরিকার রাজনীতি প্লাস বাংলাদেশের রাজনীতি দেখবার সুযোগ হয়েছে। ছাত্র রাজনীতি করেছি, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 111 বিরুদ্ধে আন্দোলন, তারপর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সব কিছু মিলে যে আমরা যে বাংলাদেশকে দেখতে চেয়েছি, কিন্তু সেই বাংলাদেশ কিন্তু আমরা প্রবাস থেকে আমরা দেখতে পাচ্ছি না। কারণ যে রাজনীতিটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে তাদের স্বার্থে তারা কিন্তু দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি এবং দলের স্বার্থটাই বেশি দেখা হচ্ছে। এবং যেভাবে বলছিলাম যে আমার যদি কাউকে পছন্দ না হয়, সেখানে সম্মানজনক অবস্থানে বা সম্মানজনকভাবে তাদেরকে প্রতিবাদ করার ভাষা আমরা ইউজ করি না। আমরা কিন্তু যে আগের যে স্বৈরাচারী শাসনে যে ভাষা ইউজ করতাম, এখনও কিন্তু সে তার চেয়ে আরও বেশি মানে আমাদের ভাষাগুলি আমরা ব্যবহার করি। সংস্কার করতে হলে তো আমাদের আগে পরিবর্তন হতে হবে। সংস্কারের প্রথম শর্ত হলো আমার নিজেকে পরিবর্তন করা, নিজের ভাষা, নিজের ব্যবহার আমাকে সংস্কার করতে হবে। তা আমি যদি সংস্কার করি, রাষ্ট্র সংস্কার করি, এই সংস্কারটা বাস্তবায়ন করবে কে? এরা বাস্তবায়ন করবার জন্য তো লোক লাগবে। সেই লোকগুলি তো আমাদের নেই। আমরা ভাবছিলাম নতুন যে ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা হয়তো নতুন রাজনীতি নিয়ে আসবে, নতুনভাবে নেতৃত্ব দিবে, কিন্তু তারাও কিন্তু তাদের ভাষা, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের যে তদবির বাণিজ্য, সব কিছু মিলে কিন্তু তারাও ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না। তো সেই দিক থেকে আমরা আবার দেখেন জামাত ইসলামের কথাই বলি, তারাও একটা এখন অন্যতম প্রধান দল। তারাও কিন্তু যে ভাষায় কথা বলে যে নির্বাচন তারা করতে দিবে না। তো এই যে একটা সংঘাত, মানে জনগণের উপর কিন্তু বিশ্বাস নেই কারো। জনগণ যে সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জনগণ সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না। অতএব আমার যেভাবে আমার স্বার্থ, সেটাকে আমি বাস্তবায়ন করবার জন্য আমি এখন চাপ দিচ্ছি। এটা না হলে আমি নির্বাচন করতে দেব না, এই ধরনের ভাষা ঠিক নয়। যদি আমার কোনো এজেন্ডা থাকে, সেই এজেন্ডা, ফর এক্সাম্পল যদি পিআর সিস্টেমটার কথাই বলি, যদি জামাত ইসলাম মনে করে যে পিআর সিস্টেমটা ভালো, ওকে জনগণের কাছে তার নির্বাচনী ইশতেহারের মধ্যে সে বলতে পারে যে পিআর সিস্টেমটা ভালো, আমাকে ভোট দেন, হলে আমি তাহলে বাস্তবায়ন করব। কিন্তু সেটা না করে, জনগণকে উপেক্ষা করে আমি আপনার একটা সরকারকে, মানে যেখানে ঐক্যমত নেই, সেখানে চাপ দিয়ে বা সংঘাত এবং একটা আন্দোলন সেই আগের মতো মানে যদি আপনি ফিরে যেতে চাই, তাহলে তো ঠিক না। কারণ বিদেশি আপনার বিনিয়োগ আসছে না। আজকে যে বাংলাদেশে যদি আজকে অরাজকতা সৃষ্টি হয়, আমাদের বহির্বিশ্বে কিন্তু এটার প্রভাব ফেলে। আমরা দেখেছি বিগত দিনে স্টেট ডিপার্টমেন্টে, বিভিন্ন ন্যাশনাল আমেরিকার পত্রপত্রিকায় যে বাংলাদেশকে নিয়ে যখন লেখালেখি হয়, তখন বাংলাদেশকে প্রথমে বলা হয় যে বাংলাদেশ ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে সেখানে দুর্নীতি আসে, সেখানে মানে ন্যায় বিচারের অভাব আসে, একটা জুডিশিয়াল কিলিংসের কথা আসে। তো এগুলি যদি নিউজে আসে বা স্টেট ডেভেলপমেন্টে থাকে, তাহলে আমাদের ছেলেমেয়েরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, ভালো ভালো কলেজে যাচ্ছে, এবং যারা ইভেন হোয়াইট হাউস পর্যন্ত তারা কাজ করে, তো এই ছেলেমেয়েরা কিন্তু একটা মানে বিপজ্জনক বা একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। অর্থাৎ বাংলাদেশ ভালো থাকলে আমরা প্রবাসীরা ভালো থাকবো, আর প্রবাসী ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কারণ প্রবাসীর মাধ্যমে অনেক বিনিয়োগ আসে, প্রবাসীদের মাধ্যমে আপনার এই আজকে যে রেমিটেন্স, সেই রেমিটেন্স কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি, সেটা কিন্তু প্রবাসীদের রেমিটেন্সের কারণেই আজকে দাঁড়িয়ে আছে। এবং সেটা যদি আপনি আরও বেশি মানে আনবার জন্য চেষ্টা করেন, তাহলে এই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানে আপনার একটা গণতান্ত্রিক সরকার দরকার। সেই গণতান্ত্রিক সরকার জন্য আমাদেরকে আগে সংস্কার করতে হবে, আমাদের ভাষা ব্যবহার চেঞ্জ করতে হবে। তাহলেই আমি মনে করি যেই বাংলাদেশকে আমরা দেখতে চাই,
71 সনে আমরা যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র, ন্যায় বিচার এবং আমরা ভোটের অধিকার আমরা ফিরিয়ে পাওয়ার জন্য চেষ্টা করেছি, রক্ত দিয়েছি, সেটা আমরা খুঁজে পাবো বা ফিরে পাবো। থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার হাবিবুর রহমান। ধন্যবাদ দিলু ভাই। আজ সত্যিকার 1 বছর তো পার করলাম আমরা এই সরকারের। 5 আগস্ট থেকে আজকে তো 1 বছর পার করার পর যখন দেখলাম, তো আমার পুরানো দিনের প্রথম দিকে যখন আপনার টকশোতে আসছে বা যেখানে কথা বলছি সব জায়গায় বলছি যে তখন এই সরকারের উপর আমাদের আশার অফুরন্ত আশা ছিল, অফুরন্ত আশা ছিল ডক্টর ইউনূসের প্রতি। চিটাগংয়ের মানুষ হিসেবে আরো বেশি ছিল এবং চিটাগনিয়ান অনেক বেশি উৎফুল্ল ছিলাম। আমাদের প্রথম আমাদের রাষ্ট্রনায়ক কিন্তু আমাদের চিটাং থেকে কোনোদিন রাষ্ট্রনায়ক হয়নি, কিন্তু রাষ্ট্রনায়ক হয়েছে সরকার প্রধান। তো সরকার প্রধান হওয়াতে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত ছিলাম। বাট আজকে 1 বছর পরে এসে আমরা তখন থেকে হতাশা ব্যক্ত করতেছিলাম, কিন্তু তখন একদম ফাইনালি বলার মতো কোনো সুযোগ পাইনি, যে বলার মতো কোনো কারণ খুঁজে পাইনি। 1 বছর পরে আসলে বলতে পারি আমরা আসলে হতাশ। বিশেষ করে ব্যবসায়ীরা চূড়ান্ত পর্যায়ে হতাশ। ব্যবসার জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্ট কিন্তু মোটেই নেই। দ্রব্যমূল্য কয়েকদিন ভালো ছিল, দ্রব্যমূল্যের অবস্থা খুব একটা ভালো না। তারপর যদি বলেন আপনার রাজনীতি, আপনি যেভাবে বলতেছিলাম রাজনীতির কথাটা, আসলে রাজনীতি কাকে দিয়ে করবেন আপনি? রাজনীতি করার জন্য তো রাজনীতিবিদ লাগবেন। রাজনীতিবিদ যারাই যান, আমরা প্রথম দিকে বলতাম যে যায় লঙ্কা সে হয় রাবণ। আলটিমেটলি দিল্লু ভাই দেখেন, আমরাই খারাপ। আমি বারবার করে বলি আমরা নিজেরাই খারাপ, আমাদের ডিএনএ সমস্যা আছে। এই জাতির আমাদের নিজেরই, আমি নিজে ভালো না আসলে, আমি নিজে যদি যত ভালো হব না, ওই বারবার করে একই কথা বলতে হয়। সিঙ্গাপুরে গেলে আমি কিন্তু তখন ফেলি না, চুইংগাম খাই না বা কোনো একটা টিস্যু ফেলি না। বাট বাংলাদেশে আমি যখন যত্রতত্র যেখানে সেখানে টিস্যু ফেলতেছি। এই যে আমাদের এই মানসিকতাটা যতদিন চেঞ্জ হবে না, আপনি রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, কোনো কিছুতে আপনি কোনো কিছুর কুল পাবেন না। আলটিমেটলি দেখা গেল কি, আওয়ামী লীগ গেল, দোষ করছে 1000 দোষ করছে। আওয়ামী লীগের স্বৈর শাসন, আওয়ামী লীগের পতনের কারণ আল্লাহ প্রদত্ত, সবই তো বলছি আমরাই বলছি। এবং আমরাই প্রথম চিৎকার দিয়ে বলছি যে আমরা 100 মনে আমরা পক্ষে বলছি, আওয়ামী লীগ যখন ভালো করছে তখন ভালো বলছি, আবার যখন খারাপ করা শুরু করছে তখন খারাপও বলছি। যে খারাপটা কি, এই আর্থিক খাতের কেলেঙ্কারি, যেটা আজকের দিন পর্যন্ত আমাদেরকে বই বেড়াতে হচ্ছে। এবং সাথে এই যে এসালাম করে যে একটা গ্রুপকে, কয়েকটা গ্রুপকে আপনি এইভাবে প্যাট্রন করে সরকারি পৃষ্ঠপোষকতায় আপনি যদি দেশের অর্থনীতিকে পঙ্গু করতে থাকেন, তখন আমরা চিৎকার দিয়ে বলছি এইভাবে তো চলতে পারে না। আমরা সাধারণ ব্যবসায়ীরা আমরা লোন পাচ্ছি না, ওনার আত্মীয় স্বজন ওরা লোন পাচ্ছে, ওই ব্যাংক থেকে ওরা লোন পাচ্ছে। তো তখন আমরা এই যে আজকের যে পতনের পর কি হলো, তারপর কি হলো, এখন কি হলো, সেম 287 না কতটা কোম্পানির বাংলাদেশ ব্যাংক থেকে হইলো, ওই ওদের রিশিডিউল করতে দিল। কেন? আমার রিশিডিউল হবে না, ওই আবার পলিটিক্যাল কানেকশন। পলিটিক্যাল কি, আপনি কোন দল করেন? আগে যারা আওয়ামী লীগের ছিল তারা যারা পায় নাই, এখন অন্য দলের যারা আছেন তারা যাতে এই সুবিধা পায় সেই আপনি আবার করে দিচ্ছেন সেই সিস্টেম। আলটিমেটলি প্রশাসন বা এই যে আজকে আমাদের সচিবালয়ে তো ঘুরে ফিরে লোক এরাই, আমরা অ্যাপয়েন্ট করতেছি, আমরাই করতেছি, আমরাই সব জায়গায় নিজেদের ইচ্ছা মতো লোক ঠিক করে রাখতেছি যে এই কাজগুলো এইভাবে করতে হবে। আমরা আসলে যতদিন আমরা ভালো হব না, আপনি সচিব বলেন, সচিবও আগের সচিবের ধারাবাহিকতায় নিজে ভালো না যতক্ষণ কিন্তু আমরা হব না। আমাদের ওই আমি বারবার করে বলতে চাচ্ছি যেটা, আমাদের আসলে ডিএনএ প্রবলেম আছে। আমাদের এই জাতির কপালে কোনো রকম সুখ নেই। যেমন নির্বাচন নিয়ে আপনি বলেন একরকম, বিদেশ থেকে আরেকজন বলেন, আপনাদের কথাগুলো শুনি না আমরা যখন আপনি একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যে ঠিক আছে বাংলাদেশের এই প্রেক্ষাপট, আবার বিদেশ থেকে আরেকজন কোথায় প্যারিস না কোথায় বসে ওখান থেকে একজন গল্প করতেছেন। এই গল্প বাংলাদেশ এমন মনে হচ্ছে যে সব কিছুর নিয়ন্ত্রক একজন বাংলাদেশের। এইভাবে তো দেশ চলতে পারে না রে ভাই। আমরা যে দেশে এখন বাস করছি, বাংলাদেশের এই অবস্থানে একটা লোকের একটা ভিডিও বার্তায় যদি আপনি দেশ চালাইতে পারি তাহলে তার কিছু ছিল না, দরকার নেই। কিন্তু হতাশার জায়গাটা হচ্ছে ডক্টর ইউনূস, যে কথা বলছিলাম শুরুতেই, ওইটা দিয়ে শেষ করি।
ওনার কাছে যে আশা করছিলাম সেটা আসলে আমরা কোনোভাবে কিছু করতে পারি না। বিশেষ করে উনি কেন পারেন নাই, উনি ওই ওনার সাথে যেসব এই উপদেষ্টারা, ওনারা কেউ ইনফ্যাক্ট অ্যাক্টিভ না। তারা কেউ মানে অ্যাক্টিভ, যতটুকু অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল ততটুকু অ্যাক্টিভ না। এবং আলটিমেটলি উনি আমাদের পরিবেশ যিনি দেখেন, রিজওয়ানা ম্যাডাম নিজে বললো যে ওই 4 বছর আমি পারছি, এখন আমি নিজে উপদেষ্টা হওয়ার পর পাথরটা খেতে পারি নাই যেভাবে। এখন যদি আপনি পাথর নিয়েও শুরু করেন, আপনি সব জায়গায় যদি আপনার যদি হাত দিতে হয়, আগে ধরেন একটা আজকে আমি এক লোক বলতেছিল আমাকে যে আগে চুরি চামারি হয়েছে দেশে, কিন্তু আমরা বাক পাইছি। সে বলতেছে একদম এক্স্যাক্টলি এই শব্দটা, আমরা বাক পাইছি। কেমনি বাক পাইছেন বলে, সে তো একটা টিপস দিত 1000 টাকা, আমাকে টিপস দিত 1000 টাকা, ঘুষের টাকা তো তার কাছে, ফাও টাকা তো। এখন যারা খাচ্ছেন তারা ওই 1000 টাকা আলটিমেটলি টাকার যদি না চলে, না ঘুরে, তাহলে অর্থনীতি কিন্তু চাঙ্গা হবে না। ওটা তো অভ্যস্ত হতে সময় লাগবে, অভ্যস্ত হতে তো সময়। আপনি কালচারের কথা বলছেন, আপনি কালচার যেটা বলতেছেন, কালচারাল স্ট্যান্ডার্ড লাগবে মিনিমাম। যে আপনার কাছ থেকে শুনতে চাই ওনার কথার প্রেক্ষিতে যদি কিছু বলবার থাকে। একই সঙ্গে আপনি নির্বাচনের প্রসঙ্গটা টানছিলেন, আপনি কি দেখেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন? না, নির্বাচন তো হতেই হবে, কারণ নির্বাচন হবে তো একটা কথা, সবাই স্বতঃসিদ্ধ কথা যে হতে হবে, ছাড়া আপনি কখন হবে সেটা হচ্ছে প্রশ্ন, এবং কি ধরনের নির্বাচন হবে সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। নির্বাচন ছাড়া দেশ চলবে না, এবং একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া এখন যে অবস্থায় হযবরল অবস্থা, সেটা যে আপনারা বললেন, এই অবস্থা মানে কাটবে না। এই অবস্থার পরিত্রাণ পেতে হলে একটি নির্বাচনী সরকার এবং দলীয় সরকার প্রয়োজন। কারণ আপনি চেইন অ্যান্ড কমান্ড নেই এখন। আপনি সচিবালয়ে কেউ কারো কথা শুনছে না। একদিকে আওয়ামী লীগের লোকজন আছে, একদিকে এনসিপির লোক আছে, একদিকে জামাতের লোক আছে, বিএনপির লোক আছে। অতএব এই যে একটা ত্রিমুখী অবস্থান, এই অবস্থানে পরিবর্তন হতে হলে একটা দলীয় সরকার প্রয়োজন। এবং দলীয় সরকার হলে সেটা আপনার, ফর এক্সাম্পল, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন যদি ক্ষমতায় আসেন, বা দেশনেত্রী বেগম খালেদা যদি থাকেন, তাহলে একটা কমান্ড থাকবে, চেইন অ্যান্ড কমান্ড থাকবে। তার কথাটা আপনার তৃণমূলের সবাই শুনবে, মানে এটা করতে হবে। ফর এক্সাম্পল দেখেন, এই 50টা স্টেটে যখন সন্ত্রাসী হামলা হলো, ওই জঙ্গি হামলা হলো, ওই আপনি যে বাংলা ভাই এবং ওই আব্দুর রহমানরা যখন করলো, কি তখন আপনার বেগম খালেদা জিয়া বলছিলেন যে এই মাস্টার মাইন্ড যেই হোক না কেন তাকে ধরতে হবে। তো এই যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের লোকটা এই কথাটা ক্যারি অন করেছে, এবং সঙ্গে সঙ্গে কটটা ধরা হয়েছে। কিন্তু মানে একটা দলীয় সরকার হলে আপনার যদি কেউ কথা, তার সরকারের কথা না শুনে, সঙ্গে সঙ্গে সে মানে তাকে সুকাস করা হবে বা তাকে পরিবর্তন করা হবে। সেই কারণে আমি বলছি যে নির্বাচন, যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন তো জামাতও চেয়েছে যে রমজানের আগেই নির্বাচন হোক। আবার মানে আবার জামাতে কথাও বলছে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, আবার এই কথা বলছে জুলাই সনদের একটা বাস্তবতা কিভাবে হবে না। কিন্তু এখন এই যে একটা বছর তারা তো এতগুলি দল মিলে একটা মানে 100% তো কেউ আপনার একমত হবেন না। তো সেখানে প্রায় আমি মনে করি 70 বা 75% মানে একটা একমত এসেছেন। একসাথে তো সব সংস্কার আপনি একসাথে গিলতে পারবেন না, সমস্ত সংস্কার আপনি একসাথে করবেন, এটা চলমান প্রক্রিয়া। অতএব আপনার এই যে মানে এখন হঠাৎ করে আবার পিআর সিস্টেম নিয়ে আসলেন, মানে আমার যখন দেখবো যে আমি 10টা সিট পাবো না, 10টা আসন পাবো না, আর তখনই আমি একটা পর একটা এনে আমি দীর্ঘায়িত করব, তো এটা তো জনগণ বুঝছে এবং জনগণ বুঝবে যে আমি একসময় বললাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন হতে পারে। এখন দেখেন, একটা ডিসেম্বরে মানে লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা যাওয়ার আগে একটা রাজনৈতিক একটা অস্থিরতা ছিল যে আসলে কেমন অবস্থা হবে। লন্ডনে যাওয়ার পরে কিন্তু একটা মানে একটু মানুষ শান্ত হলো, হ্যাঁ নির্বাচন তাহলে হচ্ছে ফেব্রুয়ারিতে। বিএনপি বলছিল ডিসেম্বরে দিতেই হবে, না দিলে আমরা আন্দোলনে যাব। তো এই যে একটা সংঘাত মানে এড়ানোর জন্য লন্ডনে গিয়ে একটা আলোচনা হলো, এটা তো ভালো তো। এবং এমন ফেব্রুয়ারিতেই দিয়েছে, বিএনপি তো বলে নাই, ইনু সাহেব তো বলে নাই ডিসেম্বরের বিএনপির দাবি মেনে নেয়, তো তবুও কিন্তু জামাত বা অন্যরা খুশি না। মানে তাতে বোঝা যাচ্ছে যে নির্বাচনে তারা চাচ্ছে না, মানে যারা নিয়ে এখন বিভিন্ন ইস্যু তৈরি করছে তারা নির্বাচন চাচ্ছে না। কিন্তু নির্বাচন যদি নাও চায় তো এইভাবে তো চলতে পারে না। নির্বাচন এটা জনগণের ভোটাধিকার। আমরা 17 বছর এই সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু আন্দোলন করেছি, জনগণ মানে রক্ত দিয়েছে কী জন্য? এই যে এইভাবে অনির্বাচিতভাবে দিনের পর দিন এই যে 111-এর মতো ক্ষমতা থাকবার জন্য নয়, জনগণের ভোটের অধিকার
আপনি এখানে আলোচনা হয়েছে যে হ্যাঁ ভোটটা সুষ্ঠু হবে কিনা, অবশ্যই সেটা নিয়ে আলোচনা করেন, যে সেটা আলোচনা হয়েছে যে আপনার নির্বাচন কমিশন স্বাধীন হতে হবে, বিচারপতি নিয়োগ বা আপনার রাষ্ট্রপতি নিয়োগ, ন্যায় বিচার প্রতিষ্ঠা। আপনার আমাদের বিএনপি ৩১ দফা দিয়েছে ভোট আগে, যখন কেউ সংস্কার ভাবেই নাই, আপনি জামাতে বা এনসিপিতে জন্মই হয় না এনসিপির। তো বিএনপি আপনার এই ফ্যাসিবাদের যে একনায়কতান্ত্রিক যে আচরণ থেকে দেশ পরিত্রাণের জন্য কিন্তু ৩১ দফা দিয়েছে এবং আলোচনা করেছে হ্যাঁ আমরাও যেন কোনো সরকারে যেন এভাবে ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, এটা বিএনপি অনুধাবন করেছে। তো এখন কোশ্চেনটা হলো যে দেখেন আওয়ামী লীগ 15 বছর নির্বাচন দেয়নি, দিনের ভোট রাতে করেছে, কারণ বিএনপির কারণে। কারণ বিএনপির কারণে এই জন্যে যে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাবে, যে বিএনপি 200 আসন পেয়ে যাবে। এখন আওয়ামী লীগ নির্বাচন দিচ্ছে না, সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। আমার কথা আবার এখনও তাই, এখনও দেখেন এই পট পরিবর্তন হলো, এখনও দেখছি আরে বিএনপি তো 200-250 সিট পেয়ে যাবে, অতএব বিএনপিকে ঠাকাও, এখন নির্বাচন দেওয়া যাবে না। এই যে ফ্যাসিবাদী আচরণ তো এখনও রয়ে গেল, জনগণের উপর ছেড়ে দেন না কেন? জনগণ বিএনপি একটা মানে এমন একটা মানে দল, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হলো বিএনপি। আমাদের বিএনপির যে প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি শুধু যুদ্ধই করেননি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যখন ঘোষণাটা সঠিকভাবে আসেনি, যখন ঘোষণাটা অফিসিয়ালি আসেনি, তিনি দিয়েছেন, নিজ হাতে লিখে দিয়েছেন। তারপরে তিনি পালিয়ে যাননি, অ্যারেস্ট হননি, যুদ্ধ করেছেন। আবার 75-এর পট পরিবর্তনের সময় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এই যে 71-এর যে চেতনা বলি, 71-এর চেতনা কি? গণতন্ত্র, নট বাকশাল। বাকশাল তো 71-এর চেতনা না। তো জিয়া রহমান সাহেব যুদ্ধ করলেন, ঘোষণা দিলেন, আবার 75-এ 71-এর চেতনা, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্র স্বাধীনতা ফিরিয়ে দিলেন, এটা তো 71-এর চেতনা। আবার দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর আপোষহীন সংগ্রাম করলেন। কিসের জন্য? 71-এর চেতনাকে বাস্তবায়ন করবার জন্যই তো। তো এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন, যদি এরশাদের সাথে আতাত করতেন ক্ষমতা ভাগাভাগি করার জন্য, তাকে প্রধানমন্ত্রী অফার দেওয়া হয়েছিল যে এরশাদ সাহেব প্রেসিডেন্ট হবে, আপনি প্রধানমন্ত্রী হন, তিনি জাননি। কিন্তু এই জামাত এবং আওয়ামী লীগ কিন্তু গিয়েছে। অতএব এই জামাত এবং আওয়ামী লীগ 71-এর চেতনা বহন করে না, স্বৈরশাসককে সমর্থন দিয়েছে। আবার দেখেন আপনার এই 1/11-এর আগে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলো 95-এ বা 96-এ, তখনও জামাত আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে বেইমানি করে আওয়ামী লীগের সাথে আতাত করে যুগপৎ আন্দোলন করেছে, এবং এই যুগপৎ আন্দোলন করবার কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আবার দেখেন 1/11-এর সময়ও আপনার বিএনপি বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেননি। আমরা স্টেট ডিপার্টমেন্টের কথা বলেছি যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। তো এই 1/11-এর নায়করা ফেল করছে, 95% জনগণ তাদের বিরুদ্ধে। তোমরা যদি এখন 1/11-কে সমর্থন দাও, তোমাদের এই আমেরিকার প্রতি বাংলাদেশের মানুষের একটা বিরূপ ধারণা হবে। আমরা স্টেট ডিপার্টমেন্টে আমি পার্সোনালি গিয়ে বলেছি, কিন্তু তারা বলেছে তাহলে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে? আমি বললাম যে আওয়ামী লীগ না হয় বিএনপি। তো বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা তো এই 1/11-এর নায়কদেরকে, জেনারেলদেরকে কিল করবে। আমরা তো চাই না কিল করুক, তারা কিল হোক। তখন তারা একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো যে তাহলে একটা সেফ এক্সিট দিতে হবে, নির্বাচন হোক, তাদেরকে টাচ করা যাবে না। কিন্তু এই যে তাদের যে পলিসিটা, এটা কিন্তু যখন মানে মঈন সাহেবরা জানলেন, মঈন সাহেবরা কিন্তু তখন এক্সিট করছিলেন। তখন কোশ্চেনটা হলো যে তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মঈনদের যে অফার যে আপনাকে ক্ষমতায় আনবো, তিনি রাজি হননি। তিনি বলছেন না, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবো না। শেখ হাসিনা রাজি হয়েছেন, শেখ হাসিনা শুধু রাজি হলেন, কিন্তু মঈন সাহেবরা তাকে বিশ্বাস করলো না। সেই জন্য দাদার কাছে গেলেন ভারতে, প্রণববাবুর কাছে গিয়ে বললেন আপনি উইটনেস, যে আমরা শেখ হাসিনা ক্ষমতায় আনবো, আপনি উইটনেস। এই উইটনেস হওয়ার কারণে ভারত ঢুকে গেল। এখন কোশ্চেনটা হলো যে সবসময় কিন্তু বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনি, একটা আন্দোলন করেছে, মানে ভোটের অধিকার, মানুষের মানে যে ভোট দেবে এবং ন্যায় বিচার হবে। এখন কোশ্চেনটা হলো যে এবারও তাই আমরা দেখছি যে বিএনপিকে ঠেকাও, যেটা বলছি বিএনপিকে ঠেকাতে হবে। এখন আমি মনে করি যে বিএনপিকে কেউ যদি নির্বাচনে নাও আসে, নির্বাচন হতেই হবে। কারণ এই নির্বাচন ছাড়া আজকে যেভাবে দেশ চলছে এভাবে চলতে পারবে না। চেন অ্যান্ড কমান্ড নেই। আজকে দেখেন চাঁদাবাজি, প্রথমে শুনলাম যে বিএনপি চাঁদাবাজি করছে, প্রথম তাই একটা প্রচার হলো, মিডিয়াতে ট্রায়াল করা হলো, মিডিয়াতে মানে বিএনপি হলো খারাপ। এখন দেখছি যে এনসিপি তো, বিএনপি যদি খায় মানে 100 টাকা, আর এখানে তো 10 কোটি 20 কোটি এনসিপি। আর জামাতেও দেখা যাচ্ছে এখন জামাতের লোকও তো মানে জড়িত।
তো যতই দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিও তদবির বাণিজ্যে জড়িত, জামাতে জড়িত। আর জামাতের আসল চেহারাটা আমরা দেখছি যে তারা যে একটা পর একটা যে ইস্যু নিয়ে যে আন্দোলন করছে, যেটা আমি উল্লেখ করেছিলাম যে তারা পিআর সিস্টেমটা, এটা তো আপনার আমাদের ৭১-এর কোনো দাবি না, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের কোনো দাবি না, ২৪-এরও দাবি না। ২৪-এও কিন্তু এই পিআর নিয়ে আলোচনা হয়নি। এই আমরা ১৬-১৭ বছর আন্দোলন করেছি, পিআর সিস্টেম নিয়ে আলোচনা করিনি। এখন পিআর যদি ভালো হয় সেটা জামাত বলতে পারে, ইয়েস এটা ভালো সিস্টেম, আমরা জনগণকে আমরা এটা বোঝাবো যে আমাদের নির্বাচনে ইশতেহারের মধ্যে থাকবে, আমাদের ভোট দেন, আমরা জয়যুক্ত হলে আমরা এটা করব। এই যে পিআর যে জামাত, এই পিআর সিস্টেমটা এটি অন ইসলামিক। তারা যে ইসলামের কথা বলে, এটা ইসলামের না। ইসলামিক যে শরিয়া সিস্টেমে বা ইসলামিক যে মানে মূলনীতি, সেখানে পিআর সিস্টেমে এটা মানে অ্যালাউ করে না। কেন, কীরকম একটু ব্যাখ্যা আপনি অ্যালাউ করে না? কারণ আপনি ইসলামে হলো যে আমার ইসলামটাই হবে আমার শরিয়া আইন। যদি বলি আমি ইসলামিক রাষ্ট্রের কথা বলি, যদি বলি তারা আমি খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। প্রথমত এই গণতন্ত্রের এই পশ্চিমা গণতন্ত্রের এই সেটার সঙ্গে যায় না। আমি রাজনীতি, ইসলামিক রাজনীতি করা যায় না, কারণ আমি এটাকে মুনাফিকি হচ্ছে। কারণ আমি ইসলামের যে বদনাম হয়ে যাচ্ছে, আমার যে চরিত্র, ইসলামের কথা বলে যেভাবে সকালের কথা বলি, বিকেলের কথা বলি, গণতন্ত্র, এগুলি নিয়ে ইসলামের সাথে যায় না। দ্বিতীয় পিআর সিস্টেম হলো আপনার হিন্দু বৌদ্ধ ঐক্য এবং গে সিস্টেম, গে লেসবিয়ান, তাদেরও আপনি সংসদে নিয়ে আসতেছেন। তারা যদি 2% ভোট পায়, তারাও কিন্তু সংসদে। ইসলাম তো এটা এভাবে অ্যালাউ করে না। ইসলাম তো আপনার ইসলামিক স্টেট চায়, এবং যারা মানে ইহুদি খ্রিস্টান তাদেরকে আপনি জিজিয়া কর দিয়ে আপনি তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিবেন। তো সেই ক্ষেত্রে পিআর সিস্টেমে তারা তো অংশীদার হয়ে যাচ্ছে। আর তাছাড়া বাংলাদেশের ছোটো ছোটো দেশে এই ছোটো ছোটো মানে দলগুলি যদি ক্ষমতায় থাকে, দেখেন গত এক বছরে এই ছোটো ছোটো দলগুলি এক হতে পারে না। মানে এর কুরুক্ষেত্রের অবস্থা, মানে যার যার অবস্থান থেকে ফিরে আসতে পারে না। এই ছোটো ছোটো দল যদি সংসদে যায় তো কী যে হবে। আর ভারত সেখানে আপনার বসে আছে এই দলগুলিকে কিনবার জন্য, প্রভাবিত করবার জন্য। আপনার আওয়ামী লীগও ফিরে আসবে আবার, কারণ আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ নামে যদি নির্বাচন না করে, তাহলে তারা যদি স্বতন্ত্র বা অন্য নামে করে, তাহলে কলাগাছও যদি যারা একটা এলাকায় যে 5% 10% ভোট পেলে তো এটা কাউন্ট হচ্ছে, তাহলে সারা বাংলাদেশে 20% 30% ভোট তো না হয় 20% ভোট তো পাবে তারা, না হয় 15% ভোট তো পাবে। 15% পেলে তো তারা 60-70টা আসন পেয়ে যায়। তো যা আমরা একমুখে বলছি ফেসিবাদকে পতন মানে ফিরে আসা যাবে না। আর পিআর সিস্টেমে আমরা কিন্তু এই ফেসিবাদ বা আমরা যেটা বলি আওয়ামী লীগকে আবার ফিরে আনবার জন্য আবার মানে চেষ্টা করছি। শুনলাম ওনার কথা। নির্বাচন নিয়ে বলি, নির্বাচন উনি যেটা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, যেটা যে একটা লন্ডনের বৈঠকের পরে একটা মোটামুটি আমরা স্টেবল পজিশনে গেছি, বাংলাদেশ একটা স্বস্তির জায়গায় পৌঁছছে। আসলে ওই অনেকের ভাষায় আমিও বলি ইট ওয়াজ এ হানি ট্র্যাপ। এটা আপনাদেরকে জাস্ট ট্র্যাপ করা হয়েছে যে আপনারা এখন চুপচাপ থাকেন ভাই, আমরা দেখতেছি কী করা যায়। এখনও নির্বাচন যে হবে, যেটা মানে যদিও ডক্টর ইউনূস বলছেন, আমি যেটা মনে করি আর কি, বাংলাদেশের জন্য দুইটা দুঃখজনক কিছু গল্প আছে, বাংলাদেশের গল্প। আমি মানে আমার জায়গা থেকে বলাটা অনেক কঠিন, তারপরে বলি। আওয়ামী লীগের রাজনীতি যেটা ছিল, আওয়ামী লীগের যে রাজনীতি ছিল, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন, যতগুলো নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে যত রকম আকাম হয়েছে বাংলাদেশে, আকাম, আমি আই শুড সে আকাম যতটুকু যারা ম্যানিপুলেট করছে, যেমন আমি একটা লোকের নাম বলি, উনি মারা গেছেন ভদ্রলোক, এইচ.টি. ইমাম সাহেব, ওনার বুদ্ধি, ওনার পরিকল্পনা। তারপর আরেকজন লোক ছিলেন, উনি ওইসব জীবিত আছেন, তারেক সিদ্দিকী সাহেব, যে এই ইলেকশন মাস্টার মাইন্ড যেটা আর কি। তো আমি যেটা মনে করি, ইলেকশনের কথা যেহেতু আসছে, সাথে এই দুইটা নাম যোগ করে দিলাম, এখনও আমার মনে হচ্ছে সামহাও এদের প্রেতাত্মায় এই জায়গায় ঘুরতেছে। মানে এরকম কেউ, মানে ডক্টর ইউনূস নিশ্চয় আমি এখনও মনে করি উনি এইসব এই গ্যাঞ্জামের মধ্যে নাই। এবং আমি আরেকটা জিনিস আপনার সাথে আগেও বলছি, আজকেও বলে যাচ্ছি, যদি নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হবে আমার মনে হয় উনি ব্যক্তিগতভাবে উনি এই সময়টাতে থাকবেন না। উনি কোনো একটা কাউকে দিয়ে এই দায়িত্বটা থেকে উনি সরে যাবেন। উনি এই জঞ্জাল ইলেকশন করতে চাইবেন না। জঞ্জাল বলতে আমি যেটা বলছি ইনক্লুসিভ, উনি প্রায় বলেন, আমরা বলি ইনক্লুসিভ।
ইলেকশন তো ইনক্লুসিভ হইতে হবে। আপনি যতই বলি না কেন জামাত নাই, যতই বলি এনসিপি হুঙ্কার দিচ্ছে ছেলেটা যে আমরা নির্বাচন করব না, আপনি শুধু শুধু বিএনপি শুধু একা বিএনপি ইলেকশন করে এই ইলেকশনকে টিকানো অনেক কঠিন, অনেক সুদূর পড়া হতো এটা। মানে মানুষের মাইন্ডসেট পৃথিবীতে বাংলাদেশে কোনো রকমে আপনি কাভার করলেন। শেখ হাসিনা যেটা পারছে বুলায় বালায় এদের ওইভাবে যদি আরেকটা নির্বাচন বাংলাদেশে এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আপনাকে সবাইকে নিয়েই ইলেকশন করতে হবে। এখন আসেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কেউ বলে পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে এটা দরকার ছিল না বলে। আওয়ামী লীগের লোকগুলো থেকে গেছে তো এই বাংলাদেশেই তো আছে। আওয়ামী লীগকে যারা ভোট দিত, আপনি যেটা বললেন 15%, 20% যেটাই হোক, ওদের ভোট করা কই যাবে? ওরা কি বাসায় বসে থাকবে? ইলেকশনের দিন বাসায় বসে বসে ওরা ভোট দিতে আসবে না। আপনি আবারও পার্সেন্টেজে যাবেন, পার্সেন্টেজে গেলে একটা পক্ষ ভোট দিল না। বিএনপির ভোট 30% ধরলাম আমি আজকের দিনে, খুব ভালো মতো ধরলাম 30% আছে একদম ওদের। এই 30% ভোট দিয়ে কি যখনই 30% শুধু এক ভোট হয়, তখন আবার ওই 30% থেকে 15% ইলেকশন ভোট দিতে যায় না। তাই এমনি তো আমি জিতে যাচ্ছি, কেন আমি ভোট দিতে যাবো? যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগের ভোটটাও তো কালেক্ট হইতো না কোনো সময়, কারণ আওয়ামী লীগের লোকটা তো ভোট দিতে যেত না। আমরা দেখছি কেনা তো ভোট 8% ভোট কেমনে পড়ে, আওয়ামী লীগের ভোট তো 20% আছে। বিষয়টা হচ্ছে আপনাকে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, নির্বাচনটা সবাইকে নিয়ে করতে হবে। কোন ফেসিবাদ আসছে সেটা জনগণকে বুঝতে দেন। ফেসিবাদ আসলে আল্লাহর তরফ থেকে এটার একটা বিচার ফয়সালা, এই যে আওয়ামী লীগের পতন, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, এখনও হবে। বাট টোটাল মানে আজকে প্রেক্ষাপট যেটা, রাজনৈতিক প্রেক্ষাপট যেটা, যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো লক্ষণ আমি ব্যক্তিগতভাবে দেখি না। এখন কখন হবে? যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, এই ইলেকশন কখন হবে কেউ জানে না। কিন্তু সেক্ষেত্রে যারা বয়ান রেডি করেন, যারা বাংলাদেশের জন্য বয়ান রেডি করতেছে বিদেশে বসে, বাইরে বসে, ইন্ডিয়া এসে দখল করবে, অমুক এসে গৃহযুদ্ধ থেকে বেঁচে গেছি, এই ন্যারেটিভ দিয়ে আপনি কখনো মানে আপনি ভিডিও বার্তা দিয়ে আর টক শোতে কথা বলে আমরা এই দেশকে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওই চেয়ারে বসে। ওই চেয়ার মানে ডক্টর ইউনূসের চেয়ার। উনি যদি সত্যিকার অর্থে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি ইলেকশনটা করব, সেক্ষেত্রে ওনাকে প্রথম কাজ আমি যেটা মনে করি, ওনার এই যে ওনার যে দলবল যেগুলা, ওনার সাথে এখন যারা কাজ করছেন, আমি অনেকে চিনি ব্যক্তিগতভাবে, কারণ নাম বলবো না, তারা সে দেশ চালানোর মতো যোগ্যতা সম্বন্ধে কেউই ওই রকম নাই। একজন উপদেষ্টা, যিনি নিরাপত্তা উপদেষ্টা, উনি ওকে। এরপরে আর যারা আর কতগুলো আছে সংস্কার নিয়ে লাফাইতেছে, এই করতেছে, তারপর উপদেষ্টাগুলা, টোটাল ওনাকে এই সিস্টেমটা টোটাল চেঞ্জ করতে হবে। যদি উনি চেঞ্জ করতে পারে, উনি যদি নিয়ত করেন যে আমি একটা ভালো নির্বাচন দিব, যেমন বিডার চেয়ারম্যান যিনি আশিক নাকি একটা ছেলে আসলো না, প্রথম দিকে মানে উরুস্তুল ফেলে দিল, যে আমিও তারা দেখতে গেছি, আমি চিরং একটা অনুষ্ঠান হয়েছে তাকে স্পেশালি আমি তাকে দেখতে গেছি, মানে সে কি আলটিমেটলি কী হইলো, কোথায় ইনভেস্টমেন্ট, কই ইনভেস্টমেন্টের জায়গাগুলো, দেশে যদি স্টেবল না থাকে আপনি ইনভেস্টমেন্ট তো কোনোভাবে আসবে না। কেউ আপনাকে আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট যেটা মানে লোকাল কেউ ইনভেস্টার যারা আছে, তারাও কিন্তু কোনো প্রোডাকশনে যাচ্ছে না। এখন গার্মেন্টসের অবস্থা 12টা অলরেডি। গার্মেন্টস বানানো থাকলে আলটিমেটলি আমরা ফরওয়ার্ড লিঙ্ক যতগুলো আছে, ব্যাকওয়ার্ড লিঙ্ক সবগুলো কিন্তু বাজে অবস্থায় পড়ে যাচ্ছে। আমি আমার ব্যবসার কথা বলি, আমি গাড়ি ব্যবসা করি। আমাদের ব্যবসা আপনার কাছে টাকা না থাকলে, জনগণের কাছে না থাকলে গাড়ি কে কিনবে? গাড়ি ক্রেতার সংখ্যা কমছে 50%। এইভাবে যদি দেশ চলতে থাকে, কিসের নির্বাচন, কিসে অনেকে বলতে চাচ্ছে যেটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। গৃহযুদ্ধ তো আমরা চাচ্ছি না। কাউকে না কাউকে ওই জায়গায় বসে, কেউ বয়ান দিয়ে, কেউ ফেসবুকে দিয়ে বিদেশ থেকে ডিকটেট করে এই দেশকে চালানো যাবে না। ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে। জি, মিস্টার গিয়াস আহমেদ। না, আপনি যেটা বলছেন ঠিকই বললেন যে আপনার দেশে বিনিয়োগ আসছে না, দেশের মানে ব্যবসা বাণিজ্য খারাপ, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, তাহলে তো নির্বাচনের কোনো বিকল্প নেই। এভাবে তো এই সরকার মানে যদি চায়ও 5 বছর ক্ষমতায় তারা থাকতে চায়, তা পারছে না। তো মানে কিন্তু উনি তো সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন, অন্য আরো অনেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন। হ্যাঁ, সরকারের নিরপেক্ষতা নেই। সরকার তো একটা এরকম একটি সরকারের কাছে আপনারা কিভাবে নির্বাচন আশা করেন? এই সরকার মনে করেন এনসিপিকে তাদের কিংস পার্টি বানিয়ে ডক্টর ইউনূস সাহেব বড় ভুল করেছেন, যে তাদেরকে একটা ছাত্রদের দিয়ে দল গঠন করে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন। সেই জন্য তারা কিন্তু এই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে সরকারের ছত্রছায়া।
তো এখন এটা একটা ডেট মিস্টেক, কারণ এবং তাদেরকে এককভাবে এই 36 মানে অভ্যুত্থানের দায়িত্ব বা ক্রেডিট তাদেরকে দিলেন। অথচ বিএনপির এই 17 বছর যে আন্দোলন করলো, আন্দোলন করে জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছে, আয়না ঘরে গিয়েও কিন্তু বিএনপি বেইমানি করেনি, আপনার ক্রসফায়ারে গিয়েও বেইমানি করেনি, আপনার শত শত মামলা নিয়ে ঘরে থাকতে পারেনি কিন্তু দল ত্যাগ করেনি। তো এই ত্যাগের কোনো মূল্য নাই তাহলে আপনার। আর যারা নাকি এই 5-6 জন সমন্বয়ক তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় এবং জামাতের যারা ছাত্র শিবিরের তারাও আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন এবং এই ফ্যাসিবাদী আচরণ তারা ধারণ করেছেন। এই 15 বছর কিন্তু তারা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেনি, অথচ শেখ হাসিনার সহযোগী ছিলেন এই 6-7 জন যারা নাকি সমন্বয়ক। তো তাদেরকে আপনি কিভাবে একক দাবিদার বানিয়ে দিলেন যে তারা এই অভ্যুত্থানের একক মানে দাবিদার? এটা তো হতে পারে না। অথচ তারা দেখেন তাদের এই ডিবি হারুনের ভাতের হোটেলে তারা ভাত খেয়ে তখনও তারা আপনার তাদের তখন পর্যন্ত তার দাবি ছিল যে কোটা সংস্কার, তখন পর্যন্ত এক দফার আন্দোলন তারা দেয়নি, মানে সরকার পতনের আন্দোলন তারা দেয়নি। তারা দিয়েছে যে তাদের কোটা সংস্কার চাই। এবং যখন হারুন সাহেব ডিবি হারুন সাহেব বললেন আরও অনেকে যে ওকে তোমাদের দাবি কি? কোটা সংস্কার। তোমাদের তো কোর্ট থেকে তো সেটা দাবি মানা হয়েছে, কোর্ট বসিয়ে তো জরুরি কোর্ট মাধ্যমে কিন্তু এটা মানে এটা মেনে নেওয়া হলো যে তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি। তখন তারা কিন্তু বাধ্য হলো সংস্কার মানে সাইন করতে, আন্দোলন কিন্তু তারা প্রত্যাহার করলেন, লিখিত দিলেন। তার 2-3 দিন পরে কিন্তু আন্দোলন নাই। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আমাদেরকে কল দিয়েছেন, সারা বিশ্বে কল দিয়েছেন, এখানে বিভিন্ন ইউনিটে কল দিয়েছেন, না আর ব্যাকআপ করার সুযোগ নেই, মানে এসব এক দফার আন্দোলন। তো এই যে বিএনপি এবং জনগণ, রিক্সা চালক, ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সকলে যখন নেমে গেল যে এই সরকারকে আর রাখা যাবে না, তখন তারা বাধ্য হয়ে এক দফার আন্দোলন দিয়েছে এই সমন্বয়করা। তো এখন তাদেরকে আপনি কিভাবে মানে নায়ক বানিয়ে দিলেন যে হ্যাঁ তারাই সমস্ত কিছু করেছে? আমাদের তারেক রহমান সাহেব এটা মনে করতে পারে নাই। তারেক রহমান সাহেব আমরা বিএনপি সামনে আসে নাই, কারণ হচ্ছে কি এটা একটা মানে যদি রাজনৈতিক মানে আন্দোলন দেওয়া হয় তাহলে এটা বহির্বিশ্বে দেখেন, আমাদের নিউ ইয়র্ক টাইমসে আমরা বিজ্ঞাপন দিয়েছি, আমরা নিউ ইয়র্ক টাইমসে দিয়েছি এই আন্দোলনের সময় যে কী দিয়েছি যে হ্যাঁ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। আমরা পলিটিশিয়ানদের হত্যা করার ব্যাপার চেয়ে ছাত্রদেরকে আন্দোলনটা আমরা সামনে এনেছি ইচ্ছা করে, যে আমরা তো বসে আছি, আমরা তো নিউ ইয়র্কে টাইম স্কোয়ার থেকে শুরু করে জাতিসংঘ হোয়াইট হাউস আমাদের তো লাগাতার আন্দোলন আমরা করছি, সারা বিশ্বে আমরা সমন্বয়ক হিসেবে সারা বিশ্বের সাথে যোগাযোগ করে আমরা আন্দোলন করছি। কিন্তু আমরা তো বিএনপি এখানে ব্যানারে দিচ্ছি না। আমরা টাইম স্কোয়ারে প্রায় 12-13-20 হাজারের লোক আমরা সমাবেশ করেছি, সেটা আমরা দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদিও ওখানে সব আমরা লিড দিয়েছি, কিন্তু আমাদের নাম দেইনি। ইট ডাজন্ট মিন যে বিএনপি আন্দোলনে নাই বা বিএনপিকে ক্রেডিট দেওয়া হচ্ছে না। এটা তারেক রহমান সাহেব ইচ্ছে করেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বিএনপির ব্যানার তোমরা ইউজ করো না। আচ্ছা, এটা এই কারণে এখন যদি এটা ডক্টর ইউনূস সাহেব আর এই সমন্বয়করা না বুঝে, তারা মনে করে এই 36 দিনে তারা দেশ স্বাধীন করে ফেললো, এটা হয় কোনো দিন। এবং সেই কারণেই ডক্টর ইউনূস সাহেব এটা মারাত্মক ভুল করেছেন। আচ্ছা, আমরা দেখেন আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত ছাত্র আন্দোলন করেছি আমরা, তো আমরা কখনো তো মানে ক্ষমতায় যেতে হবে এমন না যে ক্ষমতায় যেতে হবে। আমরা দেশের পক্ষে কাজ করেছি, দেশের গণতন্ত্রের জন্য কাজ করেছি, এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ছাত্ররা তো সেই অগ্রণী ভূমিকা পালন করে সবসময়, 71 সনে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি 90-এর গণ আন্দোলন বলেন, এখনও তাই। তো সেক্ষেত্রে সমস্ত জনগণ এই আন্দোলনের পিছনে ছিল। একটা গণঅভ্যুত্থান কখন হয়? যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়। আর দেখেন বিএনপিকে ভাঙবার জন্য তো এই আওয়ামী লীগ 1000 কোটি টাকার মিশন নিয়ে টাকা নিয়ে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। এটা তো তারেক রহমানের একটা যে ক্রেডিট, লিডারশিপ, আপনার একটা স্টেটমেন্ট থাকতে হবে দেশে। আপনি যখন তারেক রহমানের মতো বা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো যদি আপনার দেশের একটা স্টেটমেন্ট না থাকে, তাহলে সেই দেশে আপনার আমাদের চারদিকে হলো আমাদের শত্রু। এখানে একদিকে আমরা বলি আমেরিকা আমাদের ভালো চায় না, আবার বলি যে ভারত চায় না, তাহলে এই দেশগুলি তো বসে আছে। তো আমাদের যদি শক্তিশালী একটি গণতান্ত্রিক সরকার একটা স্টেটমেন্ট থাকে, তাহলে কিন্তু জনগণকে লিড দিতে পারে। সেইটা কিন্তু আমাদের এই পিআর সিস্টেমে এটা ধ্বংস হয়ে যাবে, পিআর সিস্টেমে ধ্বংস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি নির্বাচনের কথা বলি, আবার নির্বাচন আপনার হতেই হবে এবং দিতেই হবে। এবং কেউ যদি না আসে, যদি জামাত না আসে, না আসবে, জামাতের এটা আরো পচে যাবে। জামাত যে বারবার ভুল করেছে, ওইদিকে আওয়ামী লীগ নেই, এদিকে জামাত গেল না,
এনসিপি যাবে না, ইসলামী আন্দোলন যাবে না, তাহলে বিএনপি একা একা ইলেকশন করবে। আপনার চায়নাতে একটি দল শাসন করছে না, তো আপনারা তো তাহলে আর আওয়ামী লীগ দোষ করছে না, কিন্তু কোশ্চেনটা হলো যে আওয়ামী লীগ তো একটা মনে করেন দিনের ভোট রাতে করেছে, দিনই ভোট রাতে করেছে। এখন আপনি তো জনগণের সমর্থন থাকতে হবে। এখন ধরেন এই 75% আমরা বিএনপি কিন্তু মেনে নিয়েছে সংস্কার, যে সংস্কার প্রশ্ন আসছে, সংস্কার ছাড়া নির্বাচন কিন্তু বিএনপি চাচ্ছে না। এখন আপনার বিএনপি দাবি মেনে নিয়েছে 2 বারের বেশি আপনি প্রধানমন্ত্রী হতে পারছেন না, তাহলে আপনি স্বৈরতান্ত্রিক হওয়ার সুযোগ নেই। আপনার নির্বাচন কমিশনের স্বাধীন করে দিচ্ছে, নির্বাচন কমিশন আপনার তত্ত্বাবধায়ক সরকার মানে আবার ফিরে আসছে, আপনার বিচার বিভাগ আলাদা হচ্ছে। তো এই যে আইনগুলি আপনি মেনে নিলেন, তাহলে বিএনপি যদি এখন মানে ক্ষমতায় আসেও নির্বাচনের মাধ্যমে, সেটা জনগণের ভোটে আসতে হবে। সেই কলঙ্ক তো আওয়ামী লীগের মতো নিবে না বিএনপি। তো সেই কারণে আমি বলছি যে সুষ্ঠু নির্বাচন মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসতেই হবে। তা না হলে যে আপনি যেটা বললেন যে বিদেশি বিনিয়োগ আসছে না, আমরা প্রবাসীরাও আমরা দেখেন, আমি পার্সোনালি 14 বছর পরে আসলাম, গতবার আসছিলাম ডিসেম্বরে, আর এবার আসলাম। আমার মতো অনেক কিন্তু আসছে, এখন বিনিয়োগ করছে। মানে প্রবাসীরাও চায় যে তাদের ছেলেমেয়েরাও এদেশে আসুক, তাদের যে মানে যে এক্সপার্ট, তাদের যে অভিজ্ঞতা এই দেশে কাজে লাগুক। আজকে ভারত থেকে শুরু করে আমেরিকার মতো দেখেন দেশ, বিদেশ থেকে তারা মানে অভিজ্ঞ লোকরে গ্রিন কার্ড দিচ্ছে যে আসো। আপনি যান, আমার জিল্লুর রহমান সাহেব যদি আমেরিকায় যায়, আমি চ্যালেঞ্জ দিলাম যে তাকে আমি সিটিজেনশিপ দেওয়ার ব্যবস্থা করতে পারবো, কারণ তার যে এক্সপার্ট, সে যে একজন সাংবাদিক, সে যে একজন একটা বুদ্ধিজীবী টাইপের। তো এই ধরনের লোক কিন্তু এই তার প্রোফাইলটা যদি ভালো দেখে যে হ্যাঁ উনি ভালো লোক, একটা অ্যাসেট, তাহলে ওনাকে সিটিজেনশিপ দিবে। আমরা বাংলাদেশ, আমাদের যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের ছেলেমেয়েদের আমরা আনতে পারছি না। আমাদের ছেলেমেয়েদের আনার ব্যবস্থা করতে হবে, আপনাদের দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব। সেই জনগণের দায়িত্ব কি যে একটা সুষ্ঠু নির্বাচন, একটা শান্তশিষ্ট পরিবেশ রাখতে হবে। এই শান্তশিষ্ট পরিবেশ যদি না থাকে, তাহলে আমার ছেলেমেয়েরা আসবে না। তো যদি মারামারি কাটাকাটি হয়, যেভাবে এখন জামাত হুমকি দিচ্ছে, নির্বাচন তো করতেই দেবে না, আরে এই ভাষা তো চেঞ্জ করতে হবে। দেখ, শুনলাম বিষয়টা হচ্ছে যেন তেন নির্বাচন করে তো আসলে আলটিমেটলি যিনি নির্বাচন কমিশনার এখন আছেন প্রধান, উনিও তো এই যেন তেন নির্বাচনের দায়িত্ব আসলে নেবেন না, এটা আমি ব্যক্তিগত মনে করি। কারণ আগের নুরুল হুদার যে অবস্থা দেখছে, উনি যদি যেন তেন একটা নির্বাচন করতে গিয়ে পরবর্তীতে এসে উনি যদি দাওয়া খায়, আলটিমেটলি আওয়ামী লীগের সাথে তুলনা করা যাবে না, কারণ আওয়ামী লীগ তো আপনার দিনই ভোট রাতে করেছে, সেটা আপনার জনগণ বিচ্ছিন্ন ছিল, কারণ গণঅভ্যুত্থান হয়েছে। এখন তো আপনি জনগণের আপনি যে ভোটের অধিকার, ভোট দেওয়ার যে সুযোগ করে দিতে হবে। যেন তেন নির্বাচন দিয়ে জনগণ যদি, আমি ব্যক্তিগতভাবে যে সাধারণ লোক, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য অবস্থা ঠিক আছে, 1 বছর আমরা ধৈর্য ধরে দেখলাম, অপেক্ষা করলাম যে আরও 1 বছর দেখলাম, ঠিক আছে ব্যবসা বাণিজ্য কী হয়, অসুবিধা নেই, হয়তো খেয়ে পরে চলতে পারবো। কিন্তু আলটিমেটলি দেশের কি হচ্ছে, দেশটা কোথায় যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। শঙ্কার জায়গাটা হচ্ছে নির্বাচন যদি যেন তেন হয়, সেটাও গ্রহণযোগ্য হচ্ছে না। নির্বাচন যদি না হয়, সেক্ষেত্রে তো আরও সংকট। এখন উভয় সংকটের মধ্যে আমরা একটা মানে হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। আমার মূল বক্তব্যটা হচ্ছে এখানে। আর সব জায়গায়, বিশেষ করে এই যে নির্বাচনের ক্ষেত্রে, আমি ছোট্ট নির্বাচনের একটা উদাহরণ দিই। চিটং চেম্বারের ইলেকশন হবে, এফবিসিসি ইলেকশন হবে, সব জায়গায় কিন্তু ভোটার। এফবিসিতে একটা সুবিধা হচ্ছে, এফবিসিতে নতুন করে ওই প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে 4-5 জন করে যায়, আপনি জানেন নিশ্চয়ই। কিন্তু লোকাল চেম্বারগুলো সবগুলো কিন্তু আগের সরকার যারা আছে, আগের যিনি প্রেসিডেন্ট ছিল, ওনার সব ভোটগুলো ছিল। আমরা এবার ভোট করতে গিয়ে দেখলাম ওখানে 6,000-7,000 ভোট আছে, এবং তার মধ্যে 3,000 ভোট ওই একক ব্যক্তি, ওই আমাদের যিনি আজকে নাম না বলি, ওই আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি 3,000 ভোট করে রাখছেন পার্সোনালি, যাতে সব ভোটগুলো যাতে উনি পায়, ইলেকশন হলেও যাতে উনি ভোটটা পায়। আমরা যখন এখন ইলেকশনের প্রসিডিউর চলতেছে, নতুন শিডিউল দিছে চিটং চেম্বারে, এখন আমরা সবাই দেখতেছি এখানে 3,000 ভোট গেলে এরা কারা, এটা কেউ কারা চিনি না আমরা। জুতা ফ্যাক্টরি, জুতার রাস্তার মধ্যে একটা সাইনবোর্ড নিয়ে বসে আছে, ওইরকম শুয়ের জুতা বানায় যে কি মেকানিক কী যা তা আর কি। এখন আপনি নির্বাচন তো ভোট যখন হবে, তখন তো ওই লোকের ভোট আর আমার ভোট সেম ভোট। আপনি এখানে ক্ল্যারিফাইটা কেমনে করবেন? আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এবং এই যে শরীরের ছাড়া দোষর যারা, আমরা যেটা বলি, আমরা সবাই যেটা বলতেছি, কত 17 বছরের যে জঞ্জাট, এটা হুট করে আসলে মিটানো অনেক কঠিন। বিশেষ করে এই চেম্বারগুলোতে আমরা যে নতুন করে কাউকে ডিলে সাজাবো, তার মধ্যে সরি টু সে হয়েছে কি, যেমন বিএনপির পক্ষ থেকে, বিএনপি একদম নাম ধরেই বলতেছি, বিএনপির পক্ষ থেকে, যেমন আমাদের চিটগের মেয়র যিনি হয়েছেন,
বাট হি ডুইং ভেরি গুড। আমি একদম আপনার শোতে বলে যাচ্ছি, এই লোকটা সত্যি করতে ভালো লোক। আপনাদের চিটাগং মেয়র যিনি হয়েছেন সাদাত হোসেন, খুব ভালো, ভালো মানে চূড়ান্ত ভালো এখন পর্যন্ত, অ্যাজ অফ নাও। আগামী দিন কী হবে জানি না, যেভাবে হোক না কেন উনি ভালো কাজ করতেছেন। ভালো কাজ করলে আমরা ভালোর পক্ষে। আপনি চিটাগং চেম্বারেও আলটিমেটলি ওই একটা পক্ষ ওখানে গুড়গুড় করতেছে, ওই পক্ষ যে পক্ষ আগে খাইছে যারা আওয়ামী লীগের, এখন বিএনপির পক্ষের একটা লোক, কিছু লোক এটা দখল করার একটা পায়তারা করতেছে। আপনি এইভাবে দখলদারিত্বের রাজনীতি থেকে আমাদেরকে মুক্ত করতে হবে দেশকে। সেটা কে করবে? এই লোকটা তো আমরা মনে করছিলাম উনি করবেন, ওই ডক্টর ইউনূস, কিন্তু সেটাও গুড়ে বালি, আমরা আসার পথ দেখতেছি না। ব্যবসা বাণিজ্য উনি পারবেন না এই জন্যে, কারণ উনি বললাম না যে ওনার প্রশাসনের মধ্যে যারা আজকে উপদেষ্টা, তারা তো এই ২৪-এর গণ আন্দোলনের যে স্পৃহা, যে 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 স্পিরিট, সেটা তো ওনাদের এই নাই। তো ওনাদের উপদেষ্টাদের মধ্যে কয়জনে ১৫ বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে? এখন জুলাই সনদ, এই ছেলেগুলোর ঔদ্ধত্যপূর্ণ যে আচরণগুলো, যে আলাপ আলোচনা, তারা স্টেক হোল্ডার্স, তারা না হইলে হয়তো এই দেশ এই বিপ্লব হইতো কিনা সেটাও অনেকে বলে। ঠিক আছে, আমরা ধরে নিলাম তাদের জন্যই হয়েছে, তারা দে ডিড ভেরি গুড জব ওই সময়টাতে। রাস্তায় নামছে, তারা জীবনকে জীবন মনে করেন সব করছে, কিন্তু এরপরে হোয়াট নেক্সট? কাকে দিয়ে কেমনে একটা লোক তারা রাখতে পারে না? একটা সিনিয়র লোককে দিয়ে কি এই দলটা চালানোর সুযোগ ছিল না? আমি জানি না, মানে আমরা এখানেও আমরা হতাশ যে একটা নতুন দল হবে, সেখানে এই পিচ্ছি বাচ্চার কচিকাচার মেলা, এটা তো হইতেও পারে না। বাংলাদেশে কি কোনো ভালো লোক নাই? ওই প্রথম কথায় শেষ করি যে আমাদের আসলে ডিআরএ প্রবলেম আছে। আমরা নিজেরা ওখানে যখনই চেয়ারে বসি তখনই আমরা খারাপ হয়ে যাই। চেয়ারে বসার সাথে সাথে আমরা নিজেকে মনে করি আমি হনুরে করতে গিয়ে এই দেশটাকে আমরা নষ্ট করে দিচ্ছি বারবার করে। এবং আবারও বলি, আমি নির্বাচন দেখি না। শুনেন, তাহলে দেশ কি তাহলে এভাবে কি এটা কি ডিরেল হয়ে যাবে? দেশ কি উধাও হয়ে যাবে? আপনি এখন জামাত তার দেখে যে 10টা সিট পাবে না, সেজন্য আমি নির্বাচনে যাব না। এনসিপি ও মানে 5টা সিট পাবে কিনা সন্দেহ আছে, তারপরে তারা বলছে আমি নির্বাচনে যাব না, কারণ যখন নির্বাচন হলে তাদের অবস্থান খারাপ হয়ে যাবে। আর নির্বাচন ছাড়া তারা এখন ভালো অবস্থানে আছে, এখন সরকার তাদের পক্ষে, জামাতও ভালো অবস্থানে আছে এই অনির্বাচিত অবস্থায়। তাহলে তারা তো চাবে না। কিন্তু আমাদের দায়িত্বটা কি? আপনাদের দায়িত্বটা কি? জিলুর ভাইয়ের দায়িত্বটা কি? দায়িত্ব হলো যে জনগণকে মেসেজ দেওয়া যে আপনার একটা গণতান্ত্রিক একটা সরকার প্রয়োজন। দিল্লু বাবু একদম প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে বলে আসতেছেন, যে প্রতিদিন বলে আসছেন। আমি দিল্লু ভাইকে রেগুলার দেখি, আমার মেসেজটা আপনারা শুনেন না, প্রতিদিন বলে দিচ্ছেন যে উনি নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সংখ্যা পোষণ করছেন একদম ডে ওয়ান থেকে। সংখ্যা না, আমার চাইতে বেশি বোধহয় নির্বাচন কেউ চায়ও না। সেটাই আপনারা আরো চাবেন। এবং উনি বিএনপি উনি বারবার করে বলতে হয়েছে ওনাকে, এক পর্যায়ে ওনাকে আমি ওনার ইয়াতে দেখছি, ওনাকে বলতে হয়েছে যে আমি কিন্তু বিএনপি করবো না, আমি বিএনপি কোনোদিন করবো না, করিও না। কিন্তু এখন ইলেকশনটা হলে বিএনপি ক্ষমতায় আসবে, ইলেকশনটা হোক এখন যত তাড়াতাড়ি। ইস্যুটা কি? আমাদের জনগণ যদি বুঝতে পারে যে ইস্যুটা হলো নির্বাচন কেন জামাত চাচ্ছে না। আমরা এখন দেখতেছি জামাত একটা ফ্যাক্টর, যে কি জামাত নির্বাচনে অংশগ্রহণ না করলে আপনারা যেটা বলছেন তাহলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। তো হবে না কেন? জামাত যদি না আসে তাহলে কি নির্বাচন মানে জনগণ যদি সিদ্ধান্ত নেয়, জনগণ হানা ভোট করেন যে ইয়ের মধ্যে যে আপনার এটা তো মনে আছে যে বিএনপিকে ভোট দিচ্ছে, আবার নাও আছে, তো তাহলে তো হয়ে গেল। তাহলে আপনি জামাত ইসলামী যে আন্দোলনটা এখন করছে যে কি বিচার, আর এই বিচার তো চলমান প্রক্রিয়া। আপনি কি দেখেন বাবর সাহেব, বিএনপির বাবর সাহেবের যে বাবর সাহেব কি যে 15 বছরে তার ফাঁসি হলো না, একটা সিস্টেমের মধ্যে আসলো। তা 15 বছর কি আপনি শেখ হাসিনার বিচার তো আমি রাতারাতি ফাঁসি দেওয়া যাবে না। তো আপনি এটা তো একটা চলমান প্রক্রিয়া। তা আপনি বলছেন যে বিচার শেষ করতে হবে, বিচার তো শুরু হয়েছে। আচ্ছা, তারপরে আপনারা বললেন পিআর সিস্টেম ছাড়া আমি নির্বাচনে যাব না। আচ্ছা, পিআর সিস্টেমটা দেখেন, নেপালে 10 বছরে 6 বার সরকার পতন হয়েছে। ইসরায়েলে এখন পর্যন্ত কোনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। তারা এমন দলকে নিয়ে সরকার গঠন করে যারা নাকি চায়, প্রকাশ্যে বলে যে প্যালেস্টাইনিদেরকে অ্যাটম বম মেরে মারো। মানে এই ধরনের ফ্যানাটিক এত খারাপ লোকদেরকে নিয়েও সরকার গঠন করতে হয়, কারণ তারা সরকার গঠন করতে পারছে না। তো এখন ভারতে দেখেন, ভারত কিন্তু পিআর সিস্টেমে নাই। কারণ ভারতে পিআর সিস্টেম হলে মুসলমানরা সেখানে যেভাবে আছে, পিআর সিস্টেম হলে 100টা সিট পাবে তো মুসলমানরা। তো
তো পিআর সিস্টেম এত খারাপ জিনিস, এটা জনগণকে বোঝাতে হবে যে জামাত কেন পিআর নিয়ে আপনার মানে দেশের একটা সংঘাতের দিকে যাচ্ছে। এটা যখন জনগণকে বোঝানো সম্ভব হবে, তখন জামাত অটোমেটিক, মানে জামাতের যে চরিত্র, ৭১-এর ভূমিকা, এই মানে এরশাদের সাথে আতাত, আবার 111-এর সাথে আতাত, আবার আওয়ামী লীগের সাথে আতাত করেছে, আবার এখনও তারা কিংস পার্টির ভূমিকায়, আবার নির্বাচন চায় না, সংঘাত চাচ্ছে। তো এটা যখন জনগণ জানবে, তখন জামাত তো মানে আর সমর্থন থাকবে না, আন্দোলন করে তারাও কিছু করতে পারবে না। তো এখন বিএনপি তো বলছে না যে আমাকে ক্ষমতা বসায় দাও, বিএনপি চাচ্ছে যে সংস্কার করেই একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আপনার সে জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। এখন যে বললাম সংখ্যাটা হলো সবসময় আওয়ামী লীগের সময় সংখ্যা ছিল যে নির্বাচন হলে বিএনপিকে মানে বিএনপি জয়যুক্ত হবে, এখনও নির্বাচন হলে বিএনপি জয়যুক্ত হবে। আরে বিএনপি তো আবারও বলি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক বিএনপি কখনো আতাত করে ক্ষমতায় যায়নি। ৭১ থেকে শুরু করে এই পর্যন্ত আতাত করে কখনো ক্ষমতা যায়নি। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে তিনি যে ত্যাগ তিতিক্ষা করেছেন গণতন্ত্রের জন্য, ৭১-এর চেতনাকে বাস্তবায়ন করবার জন্য, আমাদের তারেক সাহেবও কিন্তু কোনো আতাত করেননি। তিনি তার নামে যে অভিযোগগুলি দেখেন এসেছে ওই হাওয়া ভবন নিয়ে, একটা প্রমাণ তো পায় নাই। তার নামে কেস কি? ওই ক্রেডিট কার্ড আর হলো যে গ্রেনেড হামলা, আর কোনো দুর্নীতি মামলা কই? শেখ হাসিনা বলেছে 12,000 কোটি টাকা মালয়েশিয়াতে মানে সেকেন্ড হোম করেছে, কোথায় এগুলি? এই যে অপপ্রচার বিএনপির নামে হয়েছে সবসময়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সংস্কারের মাধ্যমে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি 300 আসনও পায়, তাহলে তো এটা দোষের কী আছে? জনগণ যদি ভোট দেয়, আমি বলছি জনগণকে নিয়ে আপনার থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো নির্বাচন হতেই হবে। এবং বিএনপি এখন মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি একা নির্বাচন করে তাকে সরানো সম্ভব ছিল না, কোনো দলই সম্ভব ছিল না। জনগণের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকতো, বা ছাত্রদের যদি আপনি বললেন ভূমিকা না থাকতো, আন্দোলন করে, এটা হলো তারা একটা জগদ্দল পাথরের মতো ইন্ডিয়ান মিলে টিলে একটা যেভাবে তারা দলীয়করণ করে রেখেছিল আওয়ামী লীগকে আপনি সরানোটা সহজ ছিল না। সেই ক্ষেত্রে একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল। তো সেই কারণে আমি বলছি যে এখন যেহেতু মানে সংস্কারের সকলেই 80% সংস্কারদের মানে পলিসিগুলি নীতিমালা বিএনপি সাইন করেছে সুষ্ঠু নির্বাচনের জন্য, ন্যায় বিচারের জন্য। তো সেটা যদি হওয়ার পরে যদি নির্বাচন হয়, যদি মেজরিটি পায়, 200 আসন পায়, 300 আসন পায়, এটা তো তাহলে জনগণই তো দিবে। আমাকে মেকশিওর করতে হবে যে জনগণ ভোট দিল কিনা। মিস্টার হাবিবুর রহমান, ক্লোজিং রিমার্কস। ওইটাই দিল ভাই, নির্বাচন এবং এই বিশেষ করে এই সরকারের ভাবমূর্তি যেটা আর কি 1 বছরের যে টানা পোড়েনের মধ্যে গেছে, সেই ভাবমূর্তিটা আমরা যতটুকু আশা করছি সেটা আসলে পাইনি। এখনও একদম হতাশা ব্যক্ত করতেছি না, হতাশা আছে ভিতরে, বাট ওনার প্রতি সর্বশেষ একটা আস্থা রাখতে চাই আমরা জনগণ, বিশেষ করে একটা সুষ্ঠু ভোট আসলেই দরকার। এই নির্বাচন ছাড়া তো আসলে কোনো পথ নেই যে আপনি এই পরিবর্তনের কোনো পথ তো আর নাই, একমাত্র নির্বাচনই হচ্ছে একমাত্র। কিন্তু আমরা দেখতেছি না, সেটা হচ্ছে বাস্তবতার নিরিখে বলতেছি। কিন্তু আমরা তো নির্বাচন চাই সত্যিকার অর্থে, গণতান্ত্রিক পন্থায় দেশ ফিরে আসুক, সে যেই হোক, সে বিএনপি আসুক, যেই আসুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা অ্যাজ এ ব্যবসায়ী, অ্যাজ এ জনগণ, আমরা তো চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরাও ভোট দিব, ভোট যাকে খুশি তাকে ভোট দিবে, যে পলিসি, সেই পলিসিতে ইলেকশনটা হোক। কিন্তু আমি যেটা বারবার সংখ্যার জায়গাটা বলি, আমরা যারা সংখ্যার জায়গা বেশি বলি, তারা দেখতেছি যে আসলে হবে না, সেই জন্যই বলি। আমরা কিন্তু হওয়ার জন্যই বলি, না হওয়ার জন্য বলা না। যেমন আমি দিল্লু ভাইকে যতবারই বলতে দেখি, উনি হওয়ার জন্য বলে, উনি কিন্তু আগে সংখ্যার জায়গাটা রেডি করে দেখতেছে, দেখে উনি বলে। আর যারা অন্য নেগেটিভ রেডি করতেছে, যারা ওনার তো সোফার আমাদের কারোর তো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই যে দেশে নির্বাচন হইলেও আমরা হওয়া চাই, না হওয়াটা চাই না। হওয়ার জন্য যত রকম নেগেটিভ তার কারণে যাই আমরা চেষ্টা করতেছি বলার, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। আপনি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আপনি যে মাছ ছিল 600 টাকা, এটা জাস্ট 1200 টাকা, ডবল। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, এবং এই দাম বাড়ার মধ্যেও একটা গণ্ডগোল আছে। এই যে টোটাল দেশে যদি আসল জায়গা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা শান্তিতে ঘুমানো, যেটা এখনও আমরা রাত্রে ঢাকা থেকে চিটং যাবো গাড়ি নিয়ে, এখনও যাচ্ছি না, এখনও সেই সাহস পাচ্ছি না যে রাস্তায় পুলিশ আছে কি না। পুলিশ তো আগের মতো এখনও ফাংশন করতেছে না একটা। এবং এই পুলিশ দিয়ে বর্তমানে যে এখনও যে পুলিশ আছে, এই পুলিশকে দিয়ে যে আপনি নির্বাচন করবেন, আমরা কোনোভাবে আশা করি। আমরা এই সংস্কারটা চাইছি। আমরা এই যে রাজনৈতিক সংস্কার, তারপর আপনার দলীয় সংস্কার, আপনি যেটা বলতেছেন সালাউদ্দিন সাহেবের সংস্কার, আমরা চাই নাই। আমরা চাইছি
কিছু মৌলিক সংস্কার চাইছি আমরা, একটা ক্ষুদ্র সংস্কার চাইছিলাম, আপনি যানজট নিরসন করেন, একটা কোনো কাজে কেউ কাজে করলো না। আপনি আসেন সারাদিন মিটিং করতেছেন, মিছিল করতেছেন, সংবিধান সংস্কার করতেছেন। আরে বাবা, ওই আমাদের উনি বললেন, আরে বাবা সংবিধান সংশোধন করবেন আর কি, কে করবে, করলে পাশ করবে কে? আচ্ছা, আরেকটা জিনিস বলেন না কেন আপনি, নিজের হাতে আইন নিচ্ছে, যেমন মাজারগুলি ভাঙা হচ্ছে, মব জাস্টিস। এই 15 আগস্টের দিন বিএনপির যে ওখানে অবস্থান দখল করা দরকার তো নয়, আমাদের এই মব জাস্টিস থেকে বেরোতে হবে। মানে ইসলামিক দলের মধ্যে এই জাতি যতক্ষণ পর্যন্ত আপনি এইসব কতগুলি দল, আর আমাদের ইসলামের মধ্যে অনেক ফ্যাক্টর আছে, মানে একজন আরেকজনকে কাফের বলে, তা আমি কাফের বলে কি তার মসজিদ ভেঙে ফেলবো? তো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানে আমি দেখছি মিডিয়াতে সেটা সেভাবে আসে নাই, যে মাজারগুলি যে ভাঙা হলো, ভাঙছে, মিডিয়ায় কিন্তু সেটার প্রতিবাদ আসে নাই, সাংবাদিকরা আমরা দেখিনি, 2-1 সাংবাদিক দেখেছি। কিন্তু এটা কিন্তু একটা বিশাল একটা মারাত্মক জিনিস, যে কারা মাজার ভাঙছে। এই উগ্রবাদকে আমাদের স্থান দেওয়া যাবে না, কারণ উগ্রবাদ উত্থান হলে আমরা যারা আমাদের বিদেশে নিউজ হয় যে বাংলাদেশে যে উগ্রবাদের উত্থান হচ্ছে, তো এই মাজারগুলি ভাঙাটা কিন্তু এটা ভালো লক্ষণ নয়। আফগানিস্তানে কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে, তারপরে পাকিস্তানে দেখবেন শিয়া মসজিদে বা অন্য মসজিদে আমার আকীদার বিরুদ্ধে সব কথা শেষ কথা হচ্ছে কি জানেন, করছি সেখানে এই যাবৎ বিপ্লব করে যেসব দেশ, যে কোনো দেশে আলটিমেটলি খুব একটা সুফল পায় নাই। এই বিপ্লবের পরবর্তীতে এরকম মানে এমন কোনো গল্প নাই যে অনেক সুখকর কোনো গল্প নাই। বিপ্লবের পরবর্তী দেশের অবস্থা ম্যাক্সিমামই খারাপ। আমরা প্রবাসী হিসেবে আমাদের কিছু দাবি দেওয়া আছে। আমরা প্রবাসী হিসেবে আমাদের দীর্ঘদিন আমরা বাংলাদেশের গণতন্ত্রে আমাদের ভূমিকা আছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে প্রবাসী যারা এক্সপার্ট, যারা প্রফেশনাল বা মানে প্রবাসীরা যারা লেখাপড়া করেছে বা ভালো সাকসেসফুল, তাদেরকে এই দেশে আনতে হবে, এবং তাদের চোখ দিয়ে যখন আমরা বাংলাদেশকে দেখব, তখন আমরা বাংলাদেশের এই সংস্কারগুলি আমাদের চোখে ধরা পড়ে। এয়ারপোর্টে আমরা যখন নামি আমরা বুঝতে পারি কোথায় সমস্যাটা। আর যারা ভিআইপিতে যান তারা কিন্তু মানে তাদের চোখে ধরা পড়ে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সংস্কার করতে হলে 10% প্রবাসীদের থেকে, যারা মানে আমি বলবো যে কোটার মাধ্যমে হলো সংসদে এবং সচিবালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে রাখার একটা ব্যবস্থা করা উচিত, তাদের ভোটের অধিকার এবং তাদের নির্বাচনের ব্যবস্থা। আমি কিন্তু নির্বাচন করেছি বাংলাদেশে, আমেরিকাতে, কিন্তু কোশ্চেন করা হয় নাই আমি কোন দেশের সিটিজেন আছি কিনা, ডুয়েল সিটিজেন আছে কিনা, কিন্তু এখানে কিন্তু সেই কোশ্চেনটা করা হয়। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাবিবুর রহমান এবং মিস্টার গিয়াস আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, সব কথা শেষ কথা, গণতন্ত্রের জন্যে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন হলেই ভালো গণতন্ত্র হবে তেমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না, এটা একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত। আবার নির্বাচন যেন তেন প্রকারের হলে হবে না। বাংলাদেশে আমরা বহু ধরনের নির্বাচন গত 53-54 বছরে দেখেছি, কিন্তু বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দরকার, যেটা আমরা মোটামুটিভাবে 91 সালে তো বটেই, এবং তারপরেও 1996 সালে দেখেছি, 2001-এ দেখেছি। অন্তত এই 3টে নির্বাচনের মতো একটা নির্বাচন, ন্যূনতম নির্বাচন আমরা দেখতে চাই। রাজনৈতিক বিতর্ক থাকবে এবং এটা সব সময়ের জন্য, কিন্তু তার জন্য নির্বাচনকে আটকে রাখবার কোনো সুযোগ কিন্তু নেই, কারণ আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে অস্থিতিশীলতা, সেটা মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে যদি না আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ করতে পারি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।